রাতের শেষ প্রহর। বাইরে হালকা হিমেল হাওয়া। কালো রঙের এক বাইকে চড়ে ছুটে চলেছে দুজন যুবক। পরনে বেশধারী কালো পোশাক। কিছু দূর গিয়ে বর্ডার এরিয়া। ঠিক কিছুটা দূরে থেমে যায় বাইকটা। এক এক করে নেমে দাঁড়ায় যুবক দুটি। কাঁটাতারের বেড়ার ওপারেই কাঙ্ক্ষিত জিনিস তাদের অপেক্ষায়। আশপাশে চারিদিকে খেয়াল করে এগিয়ে যায় তার কাটারি জঙ্গলের কাছে। অপর প্রান্ত হতে বেশ সাবধানে তার কাটার বেরিয়ে আসে নিলয়। হাতে বেশ বড় এক বাক্স। যুবক দুটো এগিয়ে যায় নিলয়ের কাছে। বক্সের ওজন বেশ ভারী। নিলয় টেনে টুনে এনে মাটিতে রেখে চাকু জাতীয় কিছু দিয়ে পেঁচানো প্যাকিং কেটে দেয়। যুবক দুটি খুব তীক্ষ্ণ চোখে তাকায়। বাক্সের মাঝে কাঙ্ক্ষিত জিনিস দেখে ঠোঁটে ফুটে ওঠে এক দুষ্কর হাসি। হঠাৎ দূর হতে চোখে পড়া টর্চের আলোতে ভড়কে যায় তারা। দ্রুত বাক্সের মুখ বন্ধ করে শুষ্ক ঢোক গেলে নিলয়। ধীরে ধীরে এগিয়ে আসছে সাদা আলো। কালো পোশাকধারী যুবক দুটি দ্রুত বাক্স তুলে হাতে নিতেই এক ছুটে স্থান ত্যাগ করে নিলয়। আরও কাছে চলে আসছে আলো, সাথে ভারী বুটের শব্দ। ক্যাম্পিংয়ে থাকা বর্ডার গার্ড হয়তো সাড়া পেয়েছে। কানে আসছে পরপর কয়েকটি পায়ের শব্দ। অন্ধকার হতে ছুটতে শুরু করে যুবক দুটি। তাদের থেকেই কিছু দূরে এগিয়ে আসছে বিজেপির সহস্র টহল বাহিনী। যুবক দুটি ভাইয়ের কাছে এসেই চড়ে বসে তাতে। দ্রুত গিয়ার ফেলে স্টার্ট দেয় বাইকটি। তবে বেরিয়ে যেতে নেবে ঠিক এমন সময় বিকট গুলির শব্দে থেমে যায় প্রকৃতি। ব্রেক চেপে ধরে চালক। পিছনে বসা যুবকের গুলি লেগেছে। তবে সেদিকে সে পাত্তা না দিয়ে চেঁচিয়ে বলে, মরবি নাকি বে? দ্রুত স্টার্ট ঠোক বেটা। চালক শুষ্ক ঢোক গিলে আবারও স্টার্ট দিতেই ঝড়ের বেগে চলতে শুরু করে বাইকটি। খানিক বাদে সীমান্ত এলাকা পেরিয়ে জনবহুল এলাকায় ঢুকে যায় তারা। আঘাতপ্রাপ্ত যুবকের রক্তক্ষরণ হচ্ছে। এক হাতে বাক্স চেপে অপর হাত ঝুলিয়ে রেখেছে সে। রাতের কালো আঁধারে ধীরে ধীরে সরে যাচ্ছে। অন্ধকারের ভারী আবরণ যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। পূর্ব দিগন্তে হালকা আভা ফুটে উঠেছে। মসজিদের নামাজ শেষে তাসবিহ পড়তে পড়তে নদীর পথ ধরে হেঁটে যাচ্ছিল খাঁপাড়ার ইমাম নাইমুল ইসলাম। লা ইলাহা পড়তে পড়তে হঠাৎ চোখ আটকে যায় সাদা কাপড়ে পেঁচানো এক বস্তুর উপর। ইমাম সাহেব দূর হতে কিছু সময় তাকিয়ে থেকে হাতের তাসবিহ গোনা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়াতেই চমকে ওঠেন তিনি। পেঁচানো কাপড়ে রক্তের ছাপ। ইমাম সাহেব হাতের তাসবিহ জুব্বার পকেটে রেখে দ্রুত এগিয়ে সাদা কাপড় সরালেই পিলে চমকে ওঠে তার। বাকরুদ্ধ হয়ে যান। গলা কাঁপতে থাকে তার। শুষ্ক ঢোক গিলে আশপাশে তাকিয়ে লোকজনের অস্তিত্ব দেখেন। ইমাম ভয়ে ভয়ে চোখে তাকিয়ে থাকেন লাশের পানে। চোখ উপড়ে নেওয়া হয়েছে। চেহারা দেখে বুঝবার উপায় নেই মানুষটাকে। গলায় ছুরির দাগ। গালের মাংস চলে তেল তেলে হয়ে আছে। উপড়ে নেওয়া চোখের মনি কোঠা হা হয়ে আছে। রক্ত গড়িয়ে পড়ছে তা থেকে। না, এসব যেন আর চোখে দেখা যাচ্ছে না। ইমাম দ্রুত দৃষ্টি সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, ইয়া রব, এত ভয়ঙ্কর মৃত্যু যেন কোনো শত্রুর না হয় মালিক। কথা শেষ করে নদীর দিকে তাকাতেই দেখে মাঝি ঘাটে ফিরে এসে তরি বাঁধছে। ইমামের নজর সেদিকে যেতেই ডেকে ওঠেন তিনি, এই আকরাম ভাই, আকরাম ভাই, এদিকে আসো। মাঝি নৌকা পাড়ে রেখে ইমামের ডাকে এগিয়ে আসতেই ভয় সিটিয়ে যায়। এটা কার লাশ ইমাম সাহেব? মাঝির প্রশ্নে ইমাম লাশের দিকে তাকিয়ে থেকেই বলেন, চিনবার উপায় তো নাই। মুখ ঠিক থাকলেও না হয় খবর পাওয়া যাইত। মাঝি ইমামের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, এই তো পুলিশ কেস। ইমাম সাহেব, চলেন পালাই। বেশ অবাক হয় ইমাম। লাশের থেকে দৃষ্টি সরিয়ে আকরামের দিকে তাকিয়ে বলে, এসব কি কও আকরাম? পুলিশের ভয় কি এখন লাশ ধুইয়া পালানো লাগবে? দাফনের কাজ আছে। মাঝি গলার গামছা খান দুই হাতে টেনে ধরে বলে, আমরা চাইলেও এই লাশ দাফন করতে পারবো না ইমাম সাহেব। পুলিশ আইলে ময়না তদন্তের জন্য লাশ লইয়া যাইব। মালিক না করে আমরা যদি ফাইসা যাই। ধমকে ওঠেন ইমাম। বেককলের মতো কথা কবার লাগছো কেন মাসি? আমাকে ধরবো কেন পুলিশ? এলাকার লোকজনের খবর দাও। না জানি কোন মায়ের বুক খালি করছে কোন হারামজাদায়। আল্লাহ যেন তাকে জাহান নামেও ঠাঁই না দেয়। আপনি আমার অহংকার হবেন ছোট নবাব? কিছুটা অহংকারী হতে চাই। ইফরার কথায় তার গালে হাত রাখে আরাধ্য। বেশ নেশাত্মক এক কণ্ঠে বলে, অহংকার যে পতনের মূল রক্ত কমলেনি। আরাধ্যের সেই হাতের উপর নিজের নরম তুলতুলে হাতখানা রেখে তার চোখের দিকে তাকিয়ে আবারও বলে, হোক না, তাতে কি? অহংকার করতে চাই। আমি ভীষণ স্বার্থলোভী। এতটাই স্বার্থলোভী যে সুখ খুঁজতে আপনাকে আঁকড়ে ধরতে চাইছি। হবে না আমার অহংকার? হঠাৎ কিছু একটা শব্দ পেতে ঘুমের ঘোরে বিড়বিড় করে উঠে বসে রয় কিছু সময়। ঘড়ির কাঁটায় সকাল ৮টার ঘণ্টা পড়ল। ইফরা সেদিকে একবার তাকিয়ে পরক্ষণেই স্বপ্নের কথা ভাবতে লাগলো। হঠাৎ এমন স্বপ্ন দেখার মানে কি? এখন তো ভোররাত্রি নয়। তবে এসব আকাশ কুসুম ভাবনার মাঝেই ঘট করে দরজা খুলে ভেতরে আসে আরাধ্য। কপাল কুঁচকে তাকায় ইফরা। লোকটা কখন বেরিয়েছে? সে ভাবনা খেলে যায় তার মাথায়। পুরো ঘর চোখ বুলিয়ে নেয় একবার।
আরা তো ঘরে ঢুকেই গায়ে জড়ানো শার্ট খুলে ছুঁড়ে ফেলে ঘরের এক কোণে। হাতের উপরিভাগের মাংসে সাদা ব্যান্ডেজটা নজরে পড়তেই ট্রাউজারের পকেট হতে সিগারেট প্যাকেট বের করে ব্যালকনির দিকে এগিয়ে যায় আরাত্য। ইফরা তার জাহার পানে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে গোসলখানায় গিয়ে চোখে মুখে পানি ঝাপটা দিয়ে আবারও ফিরে আসে। এলোমেলো চুল ভর্তি মাথায় কাপড় টেনে এগিয়ে যায় ব্যালকনির দিকে। নিকোটিনের কালো ধোঁয়া উড়িয়ে ব্যালকনির দোল খাওয়া চেয়ারে বসে আকাশের পানে তাকিয়ে আছে আরাধ্য। সাদা ব্যান্ডেজে রক্ত লেগে আছে, উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম, চেহারায় এক বিষণ্ণতা, চুলগুলো এলোমেলো। ইফরা ব্যালকনির গ্রিলের সাথে পিঠ লাগিয়ে পর্যবেক্ষণ করে বলে, কখন বেরিয়েছিলেন? সিগারেটের লম্বা একটা টান দিয়ে শূন্যে ধোয়া ছড়ে আরাধ্য। ইফরা তার এমন ব্যবহারে চোখ বুজে নিঃশ্বাস ছাড়ে, নিজেকে শান্ত রেখে আবারও বলে, হাতে লেগেছে কি করে? চুরি করতে গিয়ে। আরাধ্যের প্রতি উত্তরে চোখ ছোট ছোট করে নেয় ইফরা। কিছু সময় চুপ থাকে সে। আরাধ্য ঠোঁটের কোণে সিগারেট চেপে ধরে তার দিকে তাকিয়ে বলে, জ্যামে পড়লে কেন? এদিকে এসো। শুষ্ক ঢোক গেলে মেয়েটা দুপা বাড়িয়ে আরাধ্যের কাছাকাছি এসে দাঁড়াইছে। লোকটার ঝলসে যাওয়া কালো ঠোঁটের ফাঁক গলিয়ে ধোঁয়া বেরোচ্ছে, গলার উঁচু হাড় ওঠানামা করছে। না চায় তো ইফরার দৃষ্টি স্থির হয় তাতে। গলা দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে তার। হঠাৎ ধ্যানমগ্ন হাতে আরাধ্য টান দিয়ে বলে, আমায় নিয়ে চিন্তিত তুমি রক্ত কমলেনি? কষ্ট লাগছে, হ্যাঁ? উত্তর করে না ইফরা। এক হাতের মুষ্টিতে ইফরার হাত রেখে ঠোঁটের সিগারেট অন্য হাতে নিয়ে একদম ছুঁড়ে ফেলে আরাধ্য। মাথাটা হালকা ঝাঁকিয়ে চোখে পড়া চুলগুলো সরাতে চেষ্টা করে সে, তবে বেয়াদব চুল সরে না। এর মাঝে এক আশ্চর্য কাজ করে বসে ইফরা। হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় আরাধ্যের চুল, আঙুলের ফাঁকে চুল নিয়ে উপরের দিকে তোলে। তার এহেন কাণ্ডে ঠোঁট কিছুটা বাঁকিয়ে হাসে আরাধ্য। উপভোগ করে নারীর যত্ন। চুল ওঠানো শেষ হতে হাত নামিয়ে নেয় ইফরা। খেয়াল করে আরাধ্য এক ভ্রু উঁচিয়ে তার দিকেই তাকিয়ে আছে। আকস্মিক কোনো প্রকার সংকেত ছাড়াই এক ঝটকা টানে তাকে কোলে বসিয়ে নেয় আরাধ্য। হতবম্ব ইফরা কিছু বুঝে ওঠার আগেই মাথার আঁচল ফেলে তার ঘাড়ে মুখ ডুবায় আরাধ্য। কেঁপে ওঠে কিশোরী কিশোরী শরীরটা। আরাধ্য ঘাড়ে নাক ঢুলে হাসকি স্বরে বলে, শরীরে কি মাখছো বউ? কেমন এক মিষ্টি সুবাস! এ তো দেশি মদের থেকেও ফাস্ট নেশা চড়িয়ে দিচ্ছে। কথার মাঝেই আহত হাতে চেপে ধরে ইফরার কোমরের এক অংশ। ব্যথায় চোখ খিচে না ইফরা। চোখের কোণায় পানি চলে এসেছে, মুখ চেপে ফুটে উঠছে সে। আরাধ্য মুখ তুলে বলে, আমায় ভীষণ ঘেন্না হয় বুঝি? আমি ছুতে গেলেই যে কেঁদে বুক ভাসাও। জবাব করেন ইফরা। ঠোঁট চিপে কান্না থামানোর বৃথা চেষ্টা করতেছে। ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে তাও তো হাতে টেনে ধরে নিজের চুল। তাজা রক্তে আবারও ভিজে ওঠে সাদা ব্যান্ডেজ। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আরাধ্য হাতে টেনে ধরে নিজের চুল। তাজা রক্তে আবারও ভিজে ওঠে সাদা ব্যান্ডেজ। ঘরের মাঝে খেলা করছে নীরব বাতাস। এক হাতে ইফরার পেট চেপে বসিয়ে রেখেছে আরাধ্য। সূর্যের তাপ বাড়ছে। সকালে রোদ এসে পড়ছে ব্যালকনিতে। ইফরার চোখে পানি টলমল করছে। এক টানে পিছনের ব্লাউজের ফিতা খুলে দেয় আরাধ্য। ছোট করে ঠোঁট ছুঁয়ে দেয় তাতে। ইফরার দু চোখ খিঁচে নিয়ে বলে, মাফ করুন ছোট নবাব, আপনার স্পর্শে ক্ষয় হবার সাধ্য আমার নেই। কাঁপা কাঁপা গলায় বলা কথাগুলো শুনেও যেন না শোনার ভান করে আরাধ্য। কিশোরী দেহের নাভির নরম মাংস খামচে ধরে নাক ঘষে তার পিঠে। আহ, এ যেন পুরো ড্রাগসের কাজ করছে। আরাধ্য বড় বড় নিঃশ্বাসে ইফরার শরীরের ঘ্রাণ শুকে বলে, মাঝে যেমন পানি ছাড়া যান যায় আর আসে, তেমনি বইয়ের সোহাগ ছাড়া আমার হৃদয় ব্লক মারে। আরাধ্যের হাতের চাপ হালকা হয়ে যায়। চোখ খুলে ইফরার দূর পানে দৃষ্টি রেখে বলে, আপনি আমাকে ভালোবাসেন ছোট নবাব? আরাধ্য অবাক হয়ে বলে, আরে, মায়া বলে কি? ভালোবাসি মানে একদম বাচ্চা পয়দা করার মতো ভালোবাসি। সত্যি বলছি, মায়েরই। তুমি চাইলে কিন্তু আমি প্রমাণও দিতে পারি রক্ত কমলেনি। হতাশা ইফরা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, হাতে লেগেছে কি করে বললেন না যে? ইফরাকে ছেড়ে চেয়ারে গা এলিয়ে চোখ বুঝে নেয় আরাধ্য। মাথার চুলগুলো হালকা টেনে বলে, বলেছি তো, চুরি করতে গিয়ে লেগেছে। মস্করা করছেন? বালাই ষাট, আমার এত কলিজা আছে নাকি যে মীর বাড়ির বৌরানির সাথে মস্করায় মেতে উঠব? আরাধ্যের কোল ছেড়ে উঠতে নাই ইফরা, তবে তার আগেই, চুপচাপ বসো মেয়ে। আরাধ্যের কড়া ধমকে উঠতে গিয়ে উঠল না সে। আলতো হাতে ছুঁয়ে দেয় পেটের কাছে। আরাধ্যের স্পর্শের জায়গায় ক্ষত হয়েছে। লাল তরল বেরিয়ে আসছে চামড়া চুলে। নখ বসে গিয়ে কেটেছে। ইফরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, শুনেছি এককালে আপনি সেনাবাহিনীতে ছিলেন। সে তো আমার ল্যাংটা কালের কথা মেয়ে, তখন তুমি খালি গায়ে কুচি কাটা প্যান্ট পরে ঘুরতে। আরাধ্যের উত্তরে থতমত খেয়ে যায় ইফরা। এই লোকের মুখে যে লাগাম নেই এটা সে বেশ বুঝছে। ভীষণ নির্লজ্জ একটা মানুষ। নিজেকে শান্ত করে বলে, ছাড়লেন কেন?
যৌবনে লাড়া দিয়েছিল, বেশ ধরাধরি ছোঁয়াছুঁই খেলতে মন চেয়েছিল। যতই হোক আমি কৃপণ মানুষ, কলমের কালি অপচয় করা যাবে না, তাই খাতার টানে এসেছি। এতটুকু বলেই থেমে যায় আরাধ্য। ইফরা বেশ কৌতূহলী হয়ে তার মুখ বরাবর ঘুরে তাকিয়ে বলে, তারপর কি হলো? আরাধ্য কিছুটা মুচকি হেসে বলে, তারপর কি, এসে দেখি আমার খাতা অন্যের দখলে। সে আবার অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত আঁকিবুকি করেছে। আমি ছেলে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেলাম। যৌবনের উত্তেজনায় চাকরিটাও গেল। আবারও কিছুটা থেমে সে দীর্ঘশ্বাস টেনে বলে, ধোকা ধোকা, বুঝলে, সব ধোকা। এক ছোটোখাটো মুরগি বাচ্চা ছিল ওই শালে। এদিক ওদিক ছোটাছুটি করে যখন বাচ্চা থেকে কচি হলো, এক লাল কুত্তা তাকে টোপ দিয়ে তুলে নিল। ছ্যা। ছোট ছোট চোখ করে তাকাই ইফরা। কিছু সময় চুপ থেকে আবারও বলে, খাতা কলমের হিসাবের সাথে আপনার চাকরি ছাড়ার কাহিনী কি ছোট নবাব? আর চাকরি যখন ছেড়েছেন তবে এখন আপনার কর্মটাই বা কি? বাংলা খাওয়া। মানে? ভিমরি খায় আরাধ্য। আরাধ্য টুক করে তার নাক টেনে দিয়ে বলে, মানে হলো, আমি খেয়েছি প্রেমের শরাব, আমার আবার কিসের অভাব, বাংলার নবাব আমি সেজে গেছি। ওরে, কখন জানি আসে মীর জাফর, ভয়ে কাঁপে এই অন্তর, এই হালে জীবন আমি কাটাইতেছি। আরাধ্যের গান শেষ হবার আগেই নিচু হতে ভেসে আসে রেজার ভাঙা গলার আওয়াজ। ইফরা দ্রুত কোল ছেড়ে উঠে দাঁড়াতেই আরাধ্য বলে, যা সালা, মির্জাফরের নাম নিতে না নিতেই বেটা মির্জাফর হয়ে হাজির। দুই টোনাটুনি মিলে যে একটু খোশ গল্প জমাবো, তাও যেন কারো সহ্য হওয়ার নয়। না, এবার তো দেখছি এই শামসির পুতের 2 নম্বর সুন্নাতের খতনাটাও দিতেই হবে, নয়তো এই মাল আমার পেছনে কাটি ঠুকবে। নিজে নিজেই বিড়বিড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আরাধ্য। ইফরাকে পাশ কাটিয়ে সোফার কাছে এসে কালো রঙের তোয়ালে তুলে কাঁধে ঝুলিয়ে উদাম শরীরেই বেরিয়ে যায় ঘর ছেড়ে। তবে দরজার কাছে গিয়েই উল্টো ঘুরে আবার ঘরের দিকে তাকিয়ে বলে, এই যে দহন রূপা, গোসলের পানি তৈরি রেখো, সাথে খানিকটা চন্দন গুঁড়ায় গোলাপের পানি মিশিয়ে রেখো, দেখি একটু রূপচর্চা করে যদি কোনো নারীর মন পড়তে পারি। ইফরার চোখ জোড়া বড় বড় হয়ে ওঠে। এই লোক আবার রূপচর্চাও করে? মানে ছেলেরা রূপচর্চা করবে ভেবেই মাথা ভো ভো করছে তার। আরাধ্য তার দিকে তাকিয়ে দুষ্টু হেসে আবার বলে, থাক থাক, বাচ্চা মেয়ে, মাথায় তো চাপ নিও না, নয়তো দেখা যাবে তোমার ঘন কেশোতে চুল পড়ে মাথা টাক হয়ে রয়েছে। আরাধ্য কথা শেষ করেই চোখ টিপে দেয়। ইফরা ঠোঁট গলিয়ে কিছু বলবে, তার আগেই গানের বাকি অংশ গাইতে গাইতে বেরিয়ে যায়। আরে মাতাল হইয়াছি বন্ধুর প্রেমে পইড়াছি, বাংলার নবাব আমি সেজে গেছি। এইসব গান আমি জীবনে শুনিনি, ঠিক আছে? ভালো ভালো গান, ফোক টাইপের। আরাধ্যের যাওয়ার পানে এক দৃষ্টে তাকিয়ে থাকে ইফরা, মনের অজান্তে বিড়বিড় করে, খেয়েছি প্রেমের শরাব, আমার আবার কিসের অভাব। এতটুকু বলেই থেমে যায় সে। হুঁশে আসতেই কি বলছে বুঝতে পেরে বিরক্তি নিয়ে বলে, ধুর, বালের গান। গায়ক বাংলার নবাবরে ফিল্মে নিলেও আমি তো বউরানি ফিরে পাই না, ছ্যা। কথাগুলো শেষ হতে দ্রুত দুহাতে মুখ চেপে ধরে সে। এসব কি বলছে সে? মুখ ফসকে আজকাল কি অদ্ভুত সব কথা বেরিয়ে আসছে, আশ্চর্য। অন্তর্মহলে এক গাদা ভারী বই হাতে দাঁড়িয়ে আছে রেজা। বইয়ের উঁচু পিরামিডের কারণে বেচারার মুখটাই দেখার উপায় নেই। বইগুলো যে বেশ কষ্টে হাতে রেখেছে তা তার চুপসে যাওয়া মুখ দেখলেই যে কেউ বলবে। এদিকে ট্রাউজারের পকেটে হাত রেখে সিঁড়ি বেয়ে নামে আরাধ্য। ডানে বামে কাঁধ ঘুরিয়ে রেজার দেখা না পেয়ে বলে ওঠে, কি লো শামসির পুত, তুমি কোন ঠেলা বাপ? একে তো এই ভারী বইয়ের ভার, তারপর আরাধ্যের হেয়ালি। আপাতত রেজার কান্না পাচ্ছে, আর নয়তো লেজ গুটিয়ে পালাতে ইচ্ছে করছে। বেশ কষ্টে ঘাড় হালকা কাত করে সে বলে, ছোট নবাব, এই যে মুই, দয়া করে বলুন এগুলো কোথায় রাখবো? আরাধ্য ডানে বামে উপরে নিচে মাথা ঘুরিয়ে বলে, কই রে, তই 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 আমার শামসির পুত কই, আমার মুরগি খাওয়া শেয়ালের ছানা কই? এবার বুঝি সত্যি সত্যি কেন্দ্রে বেড়ে যা। এ লোকটা নাস্তা না বুধ না করে ছাড়ে না। ঠোঁটের ফাঁক গলিয়ে সে কিছু বলবে, তার আগে আরাধ্য বলে, কি গো লেজ ছাড়া হলো বেড়াল, সামান্য বয়ে ভার হয়েছে না বাসা তোমার? আর তুমি বেটা যে এক অবলা নারীর উপর নিজের শরীর ছাড়বে, সে মহিলা কেমনে সইবে তোমাকে? ছোট না বাবু, ওসব নিয়ে পরে ভাবার সময় পাবেন। এগুলো কিন্তু বউরানির বই, এখন যদি মাটিতে ফেলে নিশ্চয়ই আপনার কলিজায় লাগবে। রেজার কথায় আরাধ্য ঠোঁটের উপর আঙুল রেখে ভাবুক হয়ে বলে, তাও ঠিক, আমার রানীর জিনিস, তাই তো শাস্তি মাপ দিয়ে দিলাম। দেখি আমার রক্তকমলিনীর বইগুলো। কথা শেষ করে আর এক হাত বাড়িয়ে বই নামিয়ে টেবিলে রাখে। হাত ঝেড়ে রেজা কপালের বিন্দু বিন্দু ঘাম শার্টের হাতে দিয়ে মুছে নেয়।
রেজার দিকে তাকিয়ে আরাধ্য কাঁধের তোয়ালে দু হাতে টেনে প্রশ্ন করে, সব এনেছিস? জি ছোট নবাব। রেজা উত্তর করে হাতে শার্টের হাতা গুটিয়ে নিতে শুরু করে। আরাধ্য বইয়ের দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও বলে, বেশ ভালো, এখন ভ্যান ঠিক করবি। রোজ সকালে যেন আয়েশা বৌরানিরে নিয়ে যায়, আবার স্কুল ছুটি হইলে যেন নিয়ে আসে। আচ্ছা ছোট নবাব। আরাধ্য কথা শেষ হতে হতে একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, বুঝলি রে শামশির পুত, বউ সুন্দরী হওয়াটা ভীষণ বিদিক। সারা দিনকালের যা পরিস্থিতি, মাংস খেকেও প্রাণী ওত পেতে থাকে, সুযোগ পেলে ছিঁড়ে খাবে। আরাধ্য থেমে যেতেই রেজা বলে ওঠে, একখান খবর ছিল ছোট নবাব, নদীর পাড়ে আজ সাদা কাপড়ে মোড়ানো লাশ পাওয়া গেছে। মুখ ঝলসে দেওয়া হয়েছে, কি বীভৎস মৃত্যু, চোখ থেতলে তুলে নেওয়া হয়েছে। এতটুকু বলেই সে লক্ষ্য করে আরাধ্যের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, শান্ত হয়েই শুনছে সব। ভেজা চোখ থেকে আবার বলে, সবচেয়ে বড় কথা, এলাকায় নতুন অফিসার আসছে, উপর মহল থেকে নাকি নতুন টিম গঠন করেছে। এ তো বেশ ভালোই খবর, গতকাল আর বাংলাকে বাঁচবে, এবার খানিকটা ইংলিশ ট্রাই কর। আরাধ্যর কথাই যেন শান্ত হয় না রেজা। সে কৌতূহল হয়ে আরও কিছু বলবে তার আগেই, গোসলের পানি ভরেছি, আসতে পারেন। আনমনে ঠোঁট ফুটে বেরোনো কথা কেউ গিলে নেয় রেজা। আরাধ্য ঘাড় ঘুরিয়ে তাকায় তার বউ পাখির দিকে। আমি আসি ছোট নবাব। রেজার দিকে না তাকিয়েই হাত উঁচিয়ে ইশারা দেয় সে। ইফরা আর চোখে তাকিয়ে দেখে রেজার যাওয়ার দৃশ্য। সে সদর দরজা পার হতেই ইফরা আবারও বলে, চলেন তবে। বেলা গড়িয়ে দুপুর 12টা। নদীর ঘাটে সূর্যের তীব্র ঝলকে বালু গরম হয়ে উঠছে। খা খা দুপুরে কয়েকটি পাখির দল উড়ে চলছে। নদীর চড়ে লাশের চারপাশে ইনভেস্টিগেশন টিমের সাদা ফিতার ব্যারিকেড বাঁধা। লাশের উপরে তখনও সাদা কাপড়ে মোড়ানো। চারপাশে লোকজনের ভিড় জমেছে। আগন্তুক লাশের এখনও কোনো পরিচয় পায়নি কেউ। এলাকার নতুন অফিসার কাব্য খতিয়ে খুশিয়ে সব দেখছে। বেশ কয়েকজন সাংবাদিকও এসেছে, ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছে লাশের ছবি। চেয়ারম্যান দেখতে এসেছে, তার এলাকায় লাশের দেখা মিলেছে, সে না এলে যেন কোনো কালেই চলে না। সামনে নির্বাচন, জনগণের মুখ বন্ধ রাখতে হবে তাকে। সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে কিছু সময় ধরে দূর হতে দেখছিলেন সব। কাব্য লাশের চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়ে নিজের টিমকে আদেশ দিয়ে বলে, লাশ দ্রুত গাড়িতে তুলে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। আশপাশে সকলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। চেয়ারম্যান পাঞ্জাবির পকেট হতে হাত বের করে এগিয়ে এসে দাঁড়াতে কাব্যের নজরে আসে। কাব্য এগিয়ে গিয়ে হাত কপালে ঠেকিয়ে বলে, সালাম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সৌজন্য এক হাসি দিয়ে ঘাড় নাড়িয়ে সালামের জবাব দিলেন। কাব্য পা হতে মাথা অব্দি তীক্ষ্ণ চোখে পরখ করে আবার বলে, দিনকাল কেমন চলছে চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান কপাল কুঁচকে কাব্যের দিকে তাকাতে এক বেকল হাসি দেয় সে। না মানে বলছিলাম, শরীর স্বাস্থ্য ভালো তো নাকি? ছেলের বয়স কম। চেয়ারম্যান খানিক চুপ থেকে বলে, জোয়ান পোলা, বয়স কম, রক্ত গরম, ব্যাপার না। কাব্যের হাসি গায়েব হয়ে যায়। চেয়ারম্যানের পুরো কথা না বুঝলেও ইঙ্গিত যে ভালোই বুঝেছে। হালকা কিছুটা ঝুঁকে গিয়ে সে বলে, জোয়ানের দ্বারাই তো জাউরামি হয় চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান কিছুটা হাসল। মাথার চুল বাতাসে না, বয়সে পাকছে। আবহাওয়া পরিবর্তন আজকাল ডাল ভাত মনে হয়, বুঝলে অফিসার? ধনবানের ক্ষমতা থাকে চেয়ারম্যান সাহেব, এ আর নতুন কি? পরপর 3বারের বিজয়ী চেয়ারম্যান তো আর কাকচেলের ভোটে হননি নিশ্চয়ই। লাশ গাড়িতে তোলা হচ্ছে, লোকজনের ভিড় কমছে। চেয়ারম্যান সেদিকে একবার তাকিয়ে বলে, কাকচিলে ভোট না দিলেও গ্রামের মানুষ যে ভোট দেয় তা নিয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ কাব্যের ফোন বেজে ওঠে। চেয়ারম্যান তার হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আজ তবে আসি অফিসার, দরকার হলে জানাবেন, চাইলে বাসা আসতে পারেন, দাওয়াত রইল। অবশ্যই, কেন নয়। আমি আবার একটু লেগে থাকা মানুষ, মানে আসামি আর দাওয়াত দুটোর দিক থেকে নিজেকে সরাতে পারি না। কাব্যের কথায় চেয়ারম্যান মাথা নাড়ল। বেশ, ভালো কথা, সাবধানে থাকবেন। দেখবেন এমন না হয় দাওয়াতে গিয়ে গোস্ত আর ভুল সন্দেহে আসামি দুটোই উধাও হয়ে যায়। আবারও হেসে ফেলল কাব্য। ঘাটটা ডানে বামে একবার ফুটিয়ে নিয়ে বলে, যদিও আপনার কথা মাথায় রাখবো, তবুও ফুসকে গেলে তখন না হয় আপনাদের মতো সমাজসেবকের সাহায্য নেব। আপনাদেরও তো কিছু কর্তব্য রয়েছে কি না? চেয়ারম্যান পাঞ্জাবি কিছুটা টেনে নিয়ে বলে, এগিয়ে যাও, পাশে আছি। কাব্য এবার কিছু বাঁকা হেসে জিজ্ঞেস করে, শুনলাম আপনার তুলনায় আপনার ছেলের নাম ডাক এলাকায় বেশি, তো সে কি আপনার হাতা নাকি পায়জামা? চেয়ারম্যান মাথা নাড়ল। হুম, সে আমার হাতা পায়জামা কোনোটাই নয়। আমার ছেলে সিংহ, আর সিংহ মানে জানেন তো, বনের রাজা। আর রাজাকে প্রজারা সম্মান ঠুকবে, এটাই তো নিয়ম। কাব্য খানিক সময় চুপ থেকে কিছু ভাবে।
লাশের গাড়ি চলে গিয়েছে অনেক সময়। চেয়ারম্যান হাত ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে বলে, আজ তাহলে আসি অফিসার। কাব্য নিজের ডান হাতে এগিয়ে হ্যান্ডশেক করে বলে, অবশ্যই, কেন না। তবে একটা কথা, সিংহের শত্রু বেশি, রাজ্য দখলের কুচক্রে কিন্তু বাঘের ক্ষিপ্ততা বেশি। ছেলেকে একটু সাবধান করুন সাহেব। চেয়ারম্যান কাব্যের কথায় বেশি একটা পাত্তা দিল বলে মনে হয় না। আবারও বেজে ওঠে কাব্যের ফোন। সে ফোন রিসিভ করে দ্রুত এগিয়ে যায় গাড়ির দিকে। গোসলখানায় বড় বালতিতে পানি ভরে রেখেছিল ইফরা। ব্যান্ডেজ বাঁধানো হাতে মুখে চন্দন মেখে সং হয়ে দাঁড়িয়ে ধ্যানমগ্ন রয়েছে আরাধ্য। লোকটা এমন আজব আজব কাণ্ড বরাবরই বেশ ভাপায় ইফরাকে। প্রায় 15 মিনিট কাঠ হয়ে দাঁড়িয়ে থাকার পর সে বলে, আপনার মুখ সাদা ভেড়ার মতো হয়েছে, এবার মুখ ধুয়ে গোসল সেরে উঠুন, আমি আসছি। আরাধ্য এক চোখ বন্ধ রেখে আরেক চোখ খুলে বলে, আমি সুন্দর হব বলে হিংসা করছো বউ? করো, হিংসা করলেই তো আমার উত্তেজনা ঝলক মারবে। ইফরা চোখ বুজে শ্বাস ছেড়ে বলে, হাহ, গায়ের রং মিলিয়ে দেখুন, আপনার তুলনায় এখন অনেক সাদা আমি, তাই হিংসা করার কোনো প্রয়োজন মনে করছি না। আরাধ্য দ্রুত চোখ দুটো খুলে ফেলে। ওরে, আজ একটুখানি কালো বলে খোঁটা ছুড়লে মেয়ে? মোটেও না। কথা শেষ করে দরজার দিকে পা বাড়াতে চায় ইফরা, তবে তার আগেই হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে নেয় আরাধ্য। ব্যান্ডেজ হাতে ইফরাকে চেপে ধরে ওপর হাতে শাওয়ার ছেড়ে দিতেই পানি এসে ভিজাতে থাকে তাদের। ইফরার কথা হারিয়ে যায়। তাকিয়ে থাকে আরাধ্যের কালোমনির চোখ জোড়ায়। কপালের সাথে লেপটে থাকা চুল হতে একটু করে পানি ঝরছে। মালের নেশা থেকেও তোমার ছোঁয়া ওভারডোজ হয়ে যায় আমার জন্য, মাতাল হয়ে যাচ্ছে। ইফরা দৃষ্টি সরিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। ভেজা শাড়ি শরীরকে আটকে রেখেছে। ব্লাউজের মধ্যে বুকের এক অংশ নজরে আসে আরাধ্যের। আরও শক্ত করে ইফরাকে চেপে ধরে সে। ক্রমশ আক্রোশ হতে থাকে। পুরুষ দেহটা পাগলামিতে মেতে উঠেছে তার। কিছু একটা চাইছে তার মন। ইফরা শুষ্ক ঢোক গিলতেই বুকটা খানিকটা ওঠানামা করে মেয়েটার। হাহ, এতেই যেন ক্ষুধা জেগে ওঠে আরাধ্যের মতো 25 বছরের একটা তাগড়া যুবকের। চাহিদা যেন গিলে নিচ্ছে 16ই ছুঁই ছুঁই কিশোরী দেহখান। মনকে আরও খানিক আশকারা দিয়ে আরাধ্য কোনো প্রকার অনুমতি ছাড়াই দখল নেয় ইফরার ঠোঁট জোড়া। ইফরা খামচে ধরে আরাধ্যের পিঠের মাংস। চোখের কোণায় পানি এসেছে তার। আরাধ্য শক্ত এক চুমুতে ক্ষত করছে ইফরার ওষ্ঠ। কেটে যায় কয়েক মিনিট। ঠোঁটের কোণ হতে বেয়ে আসা তরলের নোনতা স্বাদ অনুভব হতে ইফরাকে ছেড়ে সরে যায় আরাধ্য। বেশ জোরে জোরে বুক ভর শ্বাস টেনে বলে, তুমি আশেপাশে সামনে পিছনে থাকলেই সালামে লোফি হয়ে ওঠে, এতে কিন্তু আমার কোনো ভুল নেই মেয়ে। আরাধ্যের কথা শেষ হতেই এক মুহূর্ত দাঁড়ায় না ইফরা। ভেজা শাড়িতেই ঘরে ঢুকে যায় সে। আরাধ্য তার যাওয়ার পানে তাকিয়ে ভেজা চুলের পানি ছাড়ে। কালকুঠুরির মাঝ বরাবর একখান কাঠের রাজকীয় চেয়ারে বসে একের পর এক ধারালো অস্ত্র হাতড়ে চলেছে এক ছায়া মানব। তার পাশে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। এদিকে শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই মাটিতে পড়ে থাকা যুবকটির। একেবারে মাটির সঙ্গে নেতিয়ে আছে সে। হাত থেকে তুলে নেওয়া মাংসের জায়গায় হাড়ের দেখা মিলছে। মাটিতে রক্ত শুকিয়ে কালো রং হয়েছে। যুবকের প্রাণ পাখি যেন একটু সাড়া পেলে বিদায় নেবে। ভীষণ যায় যায় করছে যে। ছায়া মানব খুঁটিয়ে খুঁটিয়ে নেড়ে চেড়ে দেখছে সব ধারালো অস্ত্র। এক এক করে সবগুলো পর্যবেক্ষণ হতেই শেষে এসে হাতে তুলে নেয় একটা চেইন পকেট। ছায়া মানব কিছুটা হেসে অস্ত্রের ধার পরীক্ষা করতেই এক টানে কেটে নেয় নিজের বৃদ্ধাঙুলের চামড়া। কাটা জায়গা হতে অচিরেই রক্ত ঝরছে। ইরফাদ এগিয়ে আসতে নেবে তার আগেই ছায়ামানব তাকে থামিয়ে উঠে দাঁড়ায়। চেইন পকেট হাতে এগিয়ে যায় নেতিয়ে থাকা যুবকের পানে। শক্তিহীন এক প্রাণী লাগছে ছেলেটাকে। ছায়ামানব নেতিয়ে থাকা যুবকের মুখের থেকে কিছু সময় তাকিয়ে থেকে ইরফাদের পানে তাকাতেই হাতে করে এক বোল ফুটন্ত গরম পানি হাতে এগিয়ে আসে সে। ছায়ামানব একবার পানির দিকে এক নজর তাকিয়ে হাতের চেইন পকেট গরম পানিতে ভিজিয়ে ঝুঁকে যায় যুবকের দিকে। কানের কাছে এসে হিস হিসিয়ে বলে, কুল্লু নাফসি জায়কাতুল মাউত। দ্বিতীয়বার মতো ছায়ামানব যুবকের পুরো শরীর পর্যবেক্ষণ করে ইরফাদের দিকে তাকাতেই আবারও অস্ত্র এগিয়ে দেয়। ছায়ামানব স্পোকের ধার অংশের জ্বলন্ত আলো একবার দেখে বলে, জাজাকাল্লাহ খায়রুন। সঙ্গে সঙ্গে এক কোপে ধর হতে মুন্ডু আলাদা হয়ে যায়। যুবকের তাজা রক্ত ছিটকিসে পড়ে ছায়ামানবের মুখে। রক্তে ভিজে ওঠে কাঁচা মাটি। ইরফাদ এমন দৃশ্যে চোখ বুজে নেয়। হাত কাঁপছে বেচারার। এতটুকুতে ক্ষান্ত হয় না ছায়ামানব। এবার পুরো চেইন পকেট গেঁথে দেয় মৃতদেহের বুক বরাবর, ঠিক বাম দিকের হার্টের অবস্থানে। অস্ত্র গেঁথে যেতেই হাত সরিয়ে নেয়। চোখে মুখে রক্তের ফোঁটা। ইরফাদের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই বাকি ধারালো অস্ত্রের দিকে এগিয়ে যায়। এদিক ওদিক চোখ বুলিয়ে সব অস্ত্রের মাঝে ছোট ধারালো ছুরি, অবসিডিয়ান ব্লেড হাতে আবারও এসে দাঁড়ায়। ছায়ামানব হাত বাড়িয়ে ছুরিটা হাতে নিয়ে ঠিক স্পোকেট কাঁথা জায়গার চারপাশে দক্ষ হাতে চামড়া ছুলে মাংস বের করে তারপর ধীরে সুস্থে মাংস কেটে হৃৎপিণ্ডের দেখা মিলতেই চোখে মুখে এক পৈশাচিক আনন্দ ফুটে ওঠে।
স্পকেটের আঘাতে হৃৎপিণ্ড দুভাগ হয়েছে। ছায়ামানব উচ্ছ্বসিত চোখে বুক চিরে বের করে আনে হৃৎপিণ্ড। মানব দেহের তরতাজা রক্তে হাত ভিজে উঠছে তার। গরম পানির বলে হৃৎপিণ্ড রেখে এবার উদ্যত হয় ফুসফুসের দিকে। প্রথমে ডান বুক চিরে ফুসফুসের ডান দিকের অংশ চিরে নেয়। তারপরে বামের অংশ চিরে এক মুন্ডহীন দেহের দিকে তাকিয়ে থাকে। কাঙ্ক্ষিত দুই জিনিস যথাস্থানে রেখে এবার ছায়ামানব কলিজার দিকে হাত বাড়ায়। বেঈমানের কলিজা মাপা তার এক শখের কাজ। কলিজা ছিঁড়ে হাতে নিয়ে এগিয়ে ওয়েট মেশিনের উপর রাখতেই লাল আলো ফুটে উঠে জানান দেয় 1500 গ্রাম। ওজন থেকে ছায়ামানব রক্ত হাতে ভ্রু চুলকায়। ধুরবাল, মাপ তো ঠিকই ছিল, তবে মারাটা খেলে কেন? ইরফাত দূর হতে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে ভাই, লোভে পাপ, পাপে মৃত্যু, এই সংজ্ঞা হয়তো এই বান্দির ছেলে জানতো না। ছায়ামানব ঘাড় কাত করে একবার ইরফাতের দিকে তাকিয়ে পকেট হতে একটা ছোট শিশি বের করে আবারও এগিয়ে যায় লাশের কাছে। শিশিটা উল্টে পাল্টে কয়েকবার দেখে নেয়। শিশির গায়ে বড় অক্ষরে লেখা ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড। ছায়ামানব লেখাতে একবার চোখ বুলিয়ে পুরো শিশি লাশের উপরে ঢালতেই এক মুহূর্তে পুরো ঘরে বীভৎস এক গন্ধ ছড়িয়ে পড়ে। ইরফাত দু হাতে নাক চেপে ধরে। চোখের পলকে লাশ পুড়ে ছাই হতে থাকে। মাংস জ্বলে কালো হয়ে গিয়েছে। চোখের সামনে এত ভয়ঙ্কর এক দৃশ্য এই প্রথম দেখল ইরফাত। ছেলেটা এই লাইনে নতুন, তাই হয়তো এইসবই অস্বস্তি তার। মোচড় দিয়ে ওঠে পেটের নাড়ি ভরে। এক মুহূর্তেই গলগলিয়ে পেটের সব উগড়ে বের করে সে। বুক ধরপড় করছে। কপাল পেয়ে ঘাম বইছে। ঘরের মাঝে নিঃশ্বাস নেওয়াটাও বিষ লাগছে। এদিকে ছায়ামানব শান্ত চোখে লাশের জ্বলন দেখে উচ্চস্বরে হেসে ওঠে। সেই শব্দ চার দেয়ালের মাঝে বাড়ি খেয়ে পুরো ঘরে কম্পনের সৃষ্টি করে। বাইরে ঝোড়ো বাতাস বইছে। ইফরা হাসরের নামাজ শেষে খাটের পাশে হেলান দিয়ে বই নিয়ে বসেছে। আরা তো বেরিয়েছে। গোসল সেরে এসে খাটে এসে বসতেই কল এসেছিল। তড়িঘড়ি করে কোথায় গিয়েছে কে জানে। ইফরা একবারের জন্যও শুধায়নি। শুধালেও বুঝি থুড়ি বলবে তাকে। উমফাং বুজরুকে একটা বুঝিয়ে দিত লোকটা। আরাধ্য যেতেই ভেজা চুল বালিশে মেলে লম্বা এক ঘুম দিয়েছিল। সামনে স্কুলের বার্ষিক পরীক্ষা, অনেক পড়া জমে রয়েছে। সে কি জানতো না কি বিয়ের পরে ওই মানুষটা তাকে পড়তে দিবে? দিয়েছে তো। তার উচিত মানুষটাকে ধন্যবাদ জানানো। বায়োলজির শ্রেণীবিন্যাস পড়তে পড়তে এইসব কথা ভাবছিল সে। আজকাল লোকটার বড্ড ভাবনায় সে হানা দেয় তার। এখন আর পড়া হবে বলে মনে হয় না। ইফরা বইয়ের পাতা বন্ধ করে উঠে দাঁড়ায়। লাল ব্লাউজের সঙ্গে সাদা রঙের এক শাড়ি পরছে মেয়েটা। হাঁটতে হাঁটতে ভ্যানিটির কাছে এসে দাঁড়ায়। আয়নার নিচের প্রতিবিম্বের দিকে কিছু সময় তাকিয়ে থেকে তাচ্ছিল্য হাসে। কি অবাক নিয়ম আপনার বিধাতা! যার সাথে জোড়া মিলালেন তার প্রতি অনুভূতি শূন্য রাখলেন। খুতবা পড়ে শরীরের বৈধতার রাস্তা দিলেন। তবে বিষাদে ভরা মনে প্রণয়ের সৃষ্টি কেন বাঁধা রাখলেন? তবে কি মালিক আপনি আমায় জীবন্ত লাশ বানালেন? চোখের কোণায় পানি এসে ইফরার। পানি মুছে চুলে বেনি করে নেয় সে। একা রুমে দম বন্ধ লাগছে। এবেলাটা না হয় অরুণিমার ঘরেই থাকবে সে। যেই ভাবা সেই কাজ। লম্বা বেনুনি খান পেছনে ছেড়ে মাথায় কাপড় টেনে বেরিয়ে পড়ে। দোতলার মাঝ বরাবর ঘরটা চেয়ারম্যান আর অরুণিমার। অরুণিমা খাটের উপর বসে পান চিবোতে চিবোতে বই পড়ছিলেন। পুরনো দিনের এক নোভেল। ইফরা দরজার কাছে এসে ডাকতেই বই থেকে দৃষ্টি সরিয়ে নেন তিনি। আম্মা, আসবো? ডাকটা বেশ আদুরে মনে হলো তার। অরুণিমা হাতের বই বিছানায় রেখে চোখের চশমা খুলে হাতে নিলেন। আরে বউরানী যে, আসো আম্মা। ইফরা শাড়ির আঁচলে পিঠ ঢেকে এগিয়ে গিয়ে খাটের কাছে দাঁড়ালো। অরুণিমা বারবার মুগ্ধ হয় এই মেয়ের রূপে। গায়ের রং ভীষণ সাদা। অরুণিমা কালো তা নয়, তবে এই মেয়ের রং দুধে আলতা। আমি কিছু সময় এখানে বসি আম্মা। ভাবনার মাঝে অরুণিমা দ্রুত চমকে বলে, সে আর বলতে, আয় দেখি। কথা শেষেই প্রায় হাত ধরে বসিয়ে দেন তিনি। ইফরার শাড়ির আঁচল সরে যায়। লম্বা বেনুনি খাটে পড়তেই মাশাল্লাহ বিড়বিড়িয়ে ওঠে অরুণিমা। ইফরা শান্ত চোখে তাকায়। অরুণিমা একটু এগিয়ে লম্বা বেনুনি হাতে নিয়ে বলে, দুনিয়ার নিয়মে বুঝি রূপবতী তোরেই বলে। কি সুন্দর কেশ, কি সুন্দর গায়ের রং। আপনিও তো কম সুন্দর না আম্মা। অরুণিমা মুচকি হাসে। আমি সুন্দর কিনা জানি না, তবে তোর লাহান সুন্দর এই গ্রামে একখানও নাই, এই কথা মিশা না। ইফরা নিশ্চুপ থাকে। অরুণিমা তার থুতনি হাতে ছুঁয়ে নিয়ে চুমু খায়। ভীষণ অবাক হয় মেয়েটা। মলিন চোখে তাকিয়ে থাকে অরুণিমার মুখের দিকে। চোখ ছলছল করছে। মরা মায়ের কথা মনে পড়ে যায় তার। আজ আম্মা বেঁচে থাকলে হয়তো তাকে এভাবেই ভালোবাসত। মা চরিত্রটা ভীষণ আদুরে তার কাছে। যার কপাল রয় সেই এই সুখ লুফে লয়। এই মাইয়া, কি ভাবো? অরুণিমার ডাকে ভাবনায় ব্যাঘাত ঘটে ইফরার। নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলে, ইয়ে মানে আম্মা, বুবু মানে মানহা বুবু আপনার বোনঝি, তাই না?
হো, আমার ছোট বোনের মেয়ে। ভীষণ ভালো ছিল মেয়েটা। বাপজানের সকল কথা মাইনা চলত। স্বামী ভক্ত তো বটেই। উপরওয়ালা মনে হয় বেশি ভালা মানুষের বেশি দিন আমাকে মাঝে বাসায় রাখে না। তাই তো আমার ময়নারে লইয়া গেছে। একখান বাস অ্যাক্সিডেন্টে বইন আমার গত হয়েছে। ছোটকালে মায়াটা মা হারাইছে। পরে তোমার শ্বশুরবাপ লইয়া আইছিল তারে। তাই গত বছর মঞ্জুরুলের শরীরখান খারাপ থাকায় মায়েরে পাঠাইয়া দিছিলাম। সে বছর মঞ্জু ইন্তেকাল করছে। শুনছি ফুসফুসে ক্যান্সার ধরা পড়ছিল তার। মায়ে আমার বাপ মা ছাড়া এতে। ভাবছি নির্বাসন বাইর হইলে ভালো এক রত্ন দেইখা নিকা দিমু। অরুণিমার কথা শেষ হতেই দীর্ঘশ্বাস নিংড়ে ফেলে ইফরা। মালিক বুঝি মরা মানুষই বারবার মারে, তাই না মা? অসহায়ের প্রতি বুঝি মালিকের ভীষণ ক্ষোভ? অরুণিমা হাত রেখে তার মাথায়। মুখে দুঃখ মিশ্রিত এক মলিন হাসি টেনে বলে, মালিক সর্বশক্তিমান, আর জীবন হলো ভূমিকাহীন এক গল্প। এর প্রতিটি লাইনে ব্যর্থতা সাজানো, যা কেবল মুখস্থ বিদ্যাতেই সহজ। হিসাব কষা বড্ড কঠিন। অরুণিমার এই কয়েক লাইনের জীবন বর্ণনার মানে ইফরা বুঝল কিনা জানা নেই, তবে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মুখপানে।